বন্ধুগণ নমস্কার। প্রথমে অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। এই যে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল, এই উপসাগরীয় অঞ্চলে এখন ভয়ানক যুদ্ধ চলছে, ভয়ানক যুদ্ধ। আমেরিকা ইরানের বিভিন্ন যে পোর্ট আছে, রেল ব্রিজ আছে, রাস্তার ব্রিজ আছে, এবং বলা হচ্ছে নাকি একটা বাচ্চাদের ক্যান্সার হসপিটালেও কাছে নাকি বম বর্ষণ করেছে। তারপর যে পুলিশ স্টেশন আর অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে তার উপর ভয়ানকভাবে কিন্তু আক্রমণ শুরু করেছে। এবং এই যে আক্রমণটার ফলে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর দেখা যাচ্ছে তেহরানও একটা পাল্টা আক্রমণ কিন্তু শুরু করেছে। এই পাল্টা আক্রমণের ফলে তাদের প্রচুর ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের যে দোহা, কাতারের দোহা, সেখানে এসে বর্ষিত হয়েছে। এর বাইরেও বাহরিনের যে জুফার ঘাঁটি এবং কুয়েতের যে আল সালাম বিমান ঘাঁটি আছে, সেখানেও ইরান কিন্তু ব্যাপক হামলা চালিয়েছে। তো এই হামলার ফলে দুই দেশের মধ্যে টেনশন আরও বেড়েছে। এখন ইরান যে এই হামলাগুলো করছে তার কারণটা কী? কারণ হচ্ছে আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চললেও বা আমেরিকার সঙ্গে যুদ্ধ চললে সরাসরি ইসরায়েলের ইনভলভমেন্ট এখন সেই অর্থে কমেছে, ডাইরেক্ট ইনভলভমেন্ট যেটা বলে কমে গেছে। কিন্তু আমেরিকা এত দূরে, আমেরিকায় যে ইরান কোনো ডাইরেক্ট সরাসরি ক্ষতি করতে পারছে না, কিন্তু তারা ক্ষতি করছে এই অঞ্চলে যে আমেরিকার বেসগুলো আছে, মূলত বাহরিন, কাতার, কুয়েত, সৌদি আরব, আপনার ইউএই, এই প্রত্যেক জায়গাতেই যে আপনার ইউএস বেসগুলো আছে, সেই বেসগুলোতে আক্রমণ করছে। তার কারণ হচ্ছে যে ইরান বুঝেছে এই বেস থেকেই যে রসদ সংগ্রহ করে আমেরিকা এই আক্রমণগুলো করছে। বাহরিনে আমেরিকার একটা ফিফথ ফ্লিট আছে, সেই ফিফথ ফ্লিট থেকে এখন বেশি আক্রমণগুলো ইরানের উপর হচ্ছে। ফলে ইরান বুঝেছে যে বাহরিনের যে ফিফথ ফ্লিট, এটাকে যদি আমরা আক্রমণ করতে পারি তাহলে বাহরিনেরও যেমন ক্ষতি হবে, সাথে সাথে আমেরিকারও ভয়ানক ক্ষতি হবে। এবং ইরান এটাও চাইছে সম্ভবত যে এই দেশগুলো, এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এই দেশগুলো ভয়ানকভাবে চাপ সৃষ্টি করুক এই আমেরিকার উপর, যে আপনারা এই যুদ্ধটা বন্ধ করুন বা এই যুদ্ধ কমানোর চেষ্টা করুন। কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই। এখন এমন জায়গায় যুদ্ধটা পৌঁছে গেছে যে এই যুদ্ধটা এখন আর কোনোদিন থামবে কিনা, কবে থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো চলতেই থাকবে কিনা সেটাই এখন বোঝা যাচ্ছে না। এখন এই যে পশ্চিম এশিয়ায় আগামী দিনে একটা ব্যাপক যুদ্ধ আরও এগিয়ে শুরু হতে পারে, সেই জন্য একটা উদ্বেগও কিন্তু একদিকে শুরু হয়েছে। এবং ইরানও আমেরিকার লক্ষ্যবস্তুকে যেভাবে ধ্বংস করছে, এবং শোনা যাচ্ছে বা খবর এসেছে যে আমেরিকার বেশ কিছু উড়ান, অর্থাৎ এয়ারফোর্সের জাহাজও নাকি ওই যে যেখানে ছিল বিভিন্ন যে আপনার ওই স্টেশনে, অর্থাৎ মিলিটারি এয়ারবেসে, সেখানে নাকি এইটা ইরান যে শেখার যে ধ্বংস করছে। ফলে দেখা যাচ্ছে যে আগামী দিনে এই যুদ্ধের পরিস্থিতিটা অত্যন্ত সংকটময় জায়গায় পৌঁছে চলেছে। এবং ইরানের যে ক্ষতিগুলো হয়েছে, বিমানবন্দরের ক্ষতি হয়েছে, সেতু, রেল স্টেশন এবং আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচারকে লক্ষ্য করে কিন্তু আমেরিকা এই বমটা ক্রমাগত বর্ষণ করছে। এবং এর মধ্যে 6টা যে ব্রিজ, সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 8 জন নিহত হয়েছে বলা হচ্ছে। এছাড়া বন্দর আব্বাস, চাবাহার, কেশমদ্বীপ, বুশেহর এবং কুজাকিস্তানের মতো এলাকাগুলোও বিশালভাবে শিকার হয়েছে আমেরিকার এই আক্রমণে। তো ফলে আগামী দিনে এই যুদ্ধ ভয়ানক বাড়তে চলেছে। এই যুদ্ধ শেষ হওয়ার কোনো উপক্রমই নেই। উল্টে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান যদি আমাদের শর্তে রাজি না হয় তাহলে আমরা এই যুদ্ধকে আগামী দিনে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ আরও ব্যাপক যুদ্ধের প্রস্তুতি আমেরিকা কিন্তু নিচ্ছে। আর ইরানও ছেড়ে যাওয়ার কোনো অবস্থাতে নেই। তারাও চাইছে আমেরিকার এই আক্রমণকে আমরা ওই গালফ কান্ট্রিগুলোর মধ্যে আক্রমণ করে তার প্রতিশোধ দেব। বাহরিন আক্রমণের আরেকটা মূল কারণ হচ্ছে, সেটা হচ্ছে বাহরিন ইসরায়েলের সঙ্গে যে আব্রাহাম অ্যাকর্ড, সে আব্রাহাম অ্যাকর্ডে সই করেছিল। ফলে এই দেশগুলোর মধ্যে বেশিরভাগ দেশই সই করেছিল। শুধুমাত্র সৌদি আরব সই করার প্রাক মুহূর্তেই ইসরায়েলে যে দুর্ঘটনা ঘটেছিল অক্টোবর মাসে, সেইটার জন্যই, এই আব্রাহাম অ্যাকর্ডের জন্যই মূলত ওইটা হয়েছিল বলে অনেকে মনে করে। তো সেটাও যে এই আব্রাহাম অ্যাকর্ডটাকে ভেস্তে দেওয়াও ছিল যে ইরানের একটা মস্ত বড় কৌশল বা একটা উদ্যোগ,
যে আব্রাহাম অ্যাকর্ড ইসরায়েলের সঙ্গে এই যে জিসিসি কান্ট্রিগুলো হতে চলেছে সেইগুলো কিন্তু নষ্ট করে দিতে হবে। এখন তৎকাল যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই জিসিসি কান্ট্রিগুলোকে দুর্বল করা যাবে, এই জিসিসি কান্ট্রির মধ্যে আমেরিকান বেসের উপর যত আক্রমণ করা যাবে, এবং যদি তাতে ওই দেশেরও কোনো ইনফ্রাস্ট্রাকচারে ক্ষতি হয় বা কোনো সিভিলিয়ানেতে ক্ষতি হয়, সেটা আর ভাবার সময় ইরানের কাছে এই মুহূর্তে নাই। এবং আমেরিকাও বলা হচ্ছে ইরানের একটা দ্বীপকে নাকি ধ্বংস করে দিয়েছে। তো ফলে এরকম একটা পরিস্থিতি হলে দুই দেশের মধ্যে যুদ্ধটা ভয়ানক চলবে। এবং আমেরিকা এখন হরমুজ প্রণালীতে ওই যে সি ড্রোন তারা ব্যবহার করছে, যে মানুষ থাকবে না, হচ্ছে ড্রোন যে আক্রমণ করবে, সেটা আমেরিকাও এই নতুন করে ব্যবহার করতে শুরু করেছে, যেটা আমি একটা আগে ভিডিওতে আপনাদেরকে বলেছি। ফলে আমেরিকাও নিত্য নতুন কৌশল কিন্তু মানে কাজে লাগাচ্ছে, যাতে করে ইরানকেও একেবারে পর্যদস্ত করে যায়, যাকে বলে একদম হাঁটুর নিচে নিয়ে এসে তাদেরকে বস্ত্রতা স্বীকার করা যায়। তো এরকম একটা পরিস্থিতিতে ভয়ানক যুদ্ধ ওই অঞ্চলে শুরু হয়েছে এই মুহূর্তে। তো এটা আগামী দিনে কোথায় যে পৌঁছে আমরা দেখবো, লক্ষ্য রাখবো। আমি অবিরত এই যুদ্ধের যে ঘটনাগুলো ট্র্যাক করছি, এবং আপনাদেরকে নতুন যে ঘটনা আবার হবে সেটা যেন প্রত্যেকটা রাত যেন দুর্বিষহ রাত যাচ্ছি। এবং আরেকটা সবচেয়ে বড় ব্যাপার আছে, যে এই যে দেশগুলোতে আক্রমণ হচ্ছে, এই দেশগুলোতে কিন্তু প্রচুর ভারতীয় থাকে। শুধু কুয়েত আর বাহারিনেই বলা হচ্ছে প্রায় 10 লক্ষ ভারতীয় থাকে। এরা যে শুধুমাত্র মজদুর আছে তা নয়, এরা কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, এরা ব্যাংকার আছে, এরা টিচার আছে, এরা প্রফেসর আছে, টেকনোক্র্যাট আছে। তো বহু মানুষ তারা একটা মস্ত বড় রেভিনিউ দেশে পাঠায়, ওখানে রোজগার করে। তৈল সমৃদ্ধ দেশ তো এগুলো, ফলে ওদের ওখানে অর্থের দিক থেকে ওরা অর্থনৈতিক দিক থেকে ভয়ানক সমৃদ্ধ। সেখান থেকে প্রচুর টাকা বেতন পায়, চাকরি করে এই ভারতীয়রা কিন্তু ভারতে পাঠায়, ভারতীয়রা সেখানে রোজগার করে ভারতে পাঠায়। তো এই যে মানিটারি ফ্লো, সেটাও বন্ধ হয়ে যেত। কতদিন ভারত এইভাবে এই যুদ্ধে নিজেদেরকে হাত গুটিয়ে বসে থাকবে, যখন সেখানে ভারতের স্বার্থক্ষতি হচ্ছে, ভারতের নাগরিকদের জীবনহানির সম্ভাবনা বাড়ছে, ভারতের যে রেভিনিউ রিসিপ্ট, সেই রেভিনিউ রিসিপ্টটা কমছে। ফলে ভারত বোধহয় দীর্ঘদিন এভাবে চুপ করে বসে থাকতে পারবে কি না, সেটা একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। যখন ওদিক থেকে তেল আসা বন্ধ হবে, ওখান থেকে ভারতের রোজগার আসা বন্ধ হবে, ওখানে একটা ক্রমাগত অনিশ্চয়তা থাকবে। এই গালফ কান্ট্রিগুলো টোটাল ধরলে পরে বহু ভারতীয় চাকরি করে ওখানে। আমারও এক আত্মীয় ওই দুবাইয়ে চাকরি করে। তো ফলে বিষয়টা ভারতের কাছে খুব চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে তাহলে এত মানুষ, এবারে মানুষ তো ফিরে আসতে বাধ্য হবে। ফিরে এলে এখানেই বা কী কাজ পাবে? ওখানে কাজ পাচ্ছে এবং তার সঙ্গে টাকা পাচ্ছে, বাড়িতে পাঠাচ্ছে, দেশেও টাকা আসছে, তাতে একটা সরকারের বড় রেভিনিউ জেনারেট হচ্ছে। সেটারই বা কী হবে? এটাকে নিয়েও বিভিন্ন অ্যানালিস্টরা এবং সাংবাদিকরা কিন্তু এটাকে নিয়েও খুবই চিন্তা ব্যক্ত করেছেন। তো ফলে ভারতের পক্ষেও মনে হচ্ছে এই বিষয়গুলোকে দীর্ঘদিন চুপ করে বসে থাকা খুবই অসম্ভব ব্যাপার। হয় নেগোসিয়েশন নামতে হবে, অথবা কোনো এক পক্ষে নেমে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এরকম একটা পরিস্থিতি ক্রমশ ভারতের জন্য কিন্তু তৈরি হচ্ছে। ফলে আগামী দিনে ভারত কী অবস্থান নেয়, সরকারি বা কী অবস্থান নেয়, সেটাও আমরা লক্ষ্য রাখবো। সরকার খুব সন্তর্পণে পা ফেলছে, যে কোনো বিষয়েই যুদ্ধের মধ্যে নিজেকে নিমজ্জিত করতে চাইছে না। তবুও পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, সেদিকে কোনো দেশই, আমি আগের ভিডিওতেও বলেছি, কোনো দেশের পক্ষেই খুব দীর্ঘদিন এই চুপ করে থাকা এই অঞ্চলে, এটা কিন্তু খুবই একটা মুশকিল ব্যাপার হয়েছে। লেট ওয়েট অ্যান্ড সি হাউ থিংস গোয়িং অন। ধন্যবাদ।